ঈদ মোবারক ভাইয়া। আপনাকে ঈদ মোবারক। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই চলে যাচ্ছে। ঈদে কি সবসময় এরকম সাদা পাঞ্জাবি পরেন ঈদেও? আমি ম্যাক্সিমাম তাই সাদা পাঞ্জাবি পরি, বাহ। তার মধ্যে মিক্সডও থাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম। ঈদে কি করতে বেশি ভালো লাগে? ঈদে সবার সাথে আত্মীয় স্বজন, তারপরে বন্ধু বান্ধব, প্রতিবেশী সবার সাথে দেখা সাক্ষাৎ করতেই ভালো লাগে। আর ঈদের আগে শপিংটা, আপনি কি শপিং আপনি নিজে নিজে করেন? শপিংটা আসলে আমার খুব একটা একা করা হয় না, ওটা আমার ওয়াইফই করে। আচ্ছা, আপনি আপনি কখনো যান না? যাই মাঝে 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 মাঝে। মাঝে মাঝে যাই। মাঝে মাঝে নিজের জন্য কখনো শপিং করেছেন? না, নিজের জন্য খুব কম। মানে ফ্যামিলির জন্য, পরিবারের জন্য। হ্যাঁ। পরিবারের জন্য কার জন্য শপিং করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ঈদে? এখন তো যেহেতু আমার নাতিরা আছে তাদের জন্য ভালো লাগে। বাহ বাহ, দারুণ। ভাইয়া, এটা একটু বলবেন, ছোটবেলায় আপনার সালামি তো পেতেন নিশ্চয়ই, তখন তো আর সালামি দিতে হতো না। কার সালামির জন্য আপনি অপেক্ষায় থাকতেন? যে এই যে আমরা থাকে না যে মামার কাছ থেকে বেশি সালামি পাওয়া যায় বা খালার কাছ থেকে বেশি সালামি পাওয়া যায়, আপনি কার অপেক্ষায় থাকতেন? আর সেই সময় আসলে যারা মুরব্বী তাদের সবার জন্য অপেক্ষা করতাম, যে সবার থেকে কিছুটা পাবো, সেটাই অপেক্ষা করতাম। কিরকম অ্যামাউন্ট হতো ওই সময়? সেটা তো আর বলে বোঝানো যাবে না, সে সময় 1 টাকাই তো অনেক মূল্যবান, 5 টাকা মানে অনেক বেশি। অনেক মূল্যবান। হ্যাঁ। ঈদে আপনার পছন্দের খাবার কি কি, মানে আপনার কি খেতে বেশি ভালো লাগে ঈদে? ঈদের পছন্দ আমার সাদা পোলাও আর খাসির রেজালা। ওয়াও, আর সেমাই টেমাই না? হ্যাঁ, সেমাই তো আছেই, Must, তবে আমি সকালে ভোরবেলাটা বেশি পছন্দ করি খিচুড়ি। খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি দিয়ে মাংস। ইন্টারেস্টিং। বাহ বাহ। আপনি কি রান্না করেন? আমার আগে হয়তো কখনো কখনো প্রয়োজন হতো, এখন তো আর কখনো সময় হয় না, চেষ্টা চল করি। আমরা বসে বসে গল্প করি। একটি পরিবর্তিত পরিস্থিতিতে আপনি দায়িত্ব নিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক হিসেবে। আপনার হঠাৎ করে কি মনে হয়েছে যে ঠিক আছে, আমি রেডি আছি, ওকে আমি দায়িত্বটা নিব? একটা বিষয় কি, ধরেন আমি আজকে নতুন না, এই সিটি কর্পোরেশনের সাথে জড়িত। আমি এক সময় সিলেক্টেড চেয়ারম্যান ছিলাম, এক সময় ইলেক্টেড কাউন্সিলর ছিলাম, আবার এক সময় এই পুরো ঢাকা যখন একটা ছিল তখন আমি পুরো ঢাকার ইলেক্টেড ডেপুটি মেয়র ছিলাম। ও ওয়াও, সো এটা আমার জন্য খুব নতুন নতুন কিছু না, না তাহলে আপনার জন্য। এটার জন্য বরঞ্চ আমার মানে এনজয় ইট। বাহ। এটা পালন, আমার মনে হয় যে এটাকে আমি অন্তত এটুকু বলতে পারি যে অনেকের চেয়ে খারাপ করবো না, অনেকের চেয়ে ভালো করবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি আসার পর, আপনি দায়িত্বে আসার পর আপনার কি মনে হয়েছে যে আমাদের আমাদের মানে সমস্যাগুলো কোথায় আসলে? সমস্যাগুলো আসলে দীর্ঘদিন একটা মানে ইলেক্টেড গভর্নমেন্ট না থাকার কারণে, পিপুলস পার্টিসিপেশন, কারণ এটা তো পিপুলস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, তাই না? এটা শুধুমাত্র মানে সকাল 9টা 5টা চাকরি অফিস করলাম না। সেটা না, এটা মানুষের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড। কাজে এটার সাথে পিপুলস মানে যত বেশি রিলেটেড হবে, যত বেশি সম্পৃক্ত হবে, ততই কিন্তু বোঝা যাবে যেটা যে পিপুল সার্ভিস ওরিয়েন্টেড যেহেতু, কাজেই জনজীবনের প্রতিদিনের প্রতি মুহূর্তের জন্য দরকার সিটি কর্পোরেশন, সেটা দীর্ঘদিন অনুপস্থিত ছিল। তো এইটাই সবচেয়ে বড়, যে এটাকে এখন আমি চেষ্টা করছি আবার জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। দারুণ দারুণ দারুণ। আসলে জনগণের সাথে যদি আপনারা বিচ্ছিন্ন থাকেন তাহলে তো আসলে হলো না। হ্যাঁ, সেটাই। মানে জনগণের কথা তো আপনাদের শুনতে হবে, বা আমাদের প্রতিদিনের যে সমস্যা, এটা আমরা কিভাবে, মানে জনগণ কি চাচ্ছে এটা আপনি কি করে বুঝতে পারেন? না, এটা তো কিছু তো একটা ফিক্সড বিষয়ই আছে যেগুলো জনগণ চায়, যে তার শহরটা পরিচ্ছন্ন থাক, আজকে মশার উপদ্রব থেকে বাঁচা যায়, আজকে বন্যা বর্ষা আসলে তখন যাতে নগর ভেসে না যায়, এই যে এই সমস্ত নাগরিক সুযোগ সুবিধা, তার ট্যাক্সের ব্যাপার আছে, তার জন্ম নিবন্ধনের ব্যাপার আছে, তো প্রতিনিয়তই কিন্তু সিটি কর্পোরেশন একটা পাবলিকের সাথে একের প্রতি রিলেটেড। আর এগুলো যেহেতু ছোট থেকে আমরা এগুলো করে আসছি দীর্ঘদিন, সো আমরা জানি যে মানুষ কখন কি চায়। আর ঈদ উপলক্ষে আসলে সিটি কর্পোরেশনের কি
দায়িত্ব থাকে যে একটু স্পেশালি শহরটাকে নতুন করে সাজানো, এরকম কিছু থাকে? না, একটা তো থাকেই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার থাকে, আর একটা হলো যে ঈদের জামাতগুলো প্রতিটা, যেমন মনে করেন আমি আসার পরে প্রতিটা ওয়ার্ড, 75টা ওয়ার্ড আছে, 75টা ওয়ার্ডে যাতে জনগণ সেখানে জামাতে অংশগ্রহণ করতে পারে সেটার ব্যবস্থা করা। জাতীয় ঈদগাহে যে জামাত, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নামাজ পড়ে সেখানে নামাজ পড়ে। সেটাকে ব্যবস্থা করা এবং ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তবে একটা জিনিস যেটা আমি বলবো, সেটা আমি সবসময় বলে আসতেছি, যে সিটির পরিচ্ছন্ন রাখা বা সিটির নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা শুধুমাত্র একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না, Right. যদি আপনি সচেতন আমি না হন। নিজে যদি না, একদমই তাই, আপনি ঠিক একদম বলেছেন। জনগণ সচেতন হতে হবে। জনগণ সচেতন হলেই কিন্তু অর্ধেক সমস্যা কমে যাবে। এই জন্য আমি মনে করি 50-50 পার্টনার। জনগণ অর্ধেক করবে, সিটি কর্পোরেশন অর্ধেক করবে, তাহলে একটা পূর্ণাঙ্গ সুন্দর মহানগরী আমরা উপহার পাবো। একদমই তাই। আমরা যদি আসলে বাইরের দেশে দেখি যে তারা সেলিব্রিটিরা ঝাড়ু দিচ্ছে, রাস্তা ঝাড়ু দিচ্ছে, তারা ইন্সপায়ার করছে, এরকম ইনিশিয়েটিভ কি আমাদের সিটি কর্পোরেশন নিচ্ছে? এই না, ধরনের আমরা নিব এই জাস্ট ঈদের পরই, যেটা আমার প্রোগ্রাম আছে, যে ধর ঢাকা শহরটা এখন অনেকটা অচল হয়ে গেছে। ঢাকা শহরে ট্রাফিক সমস্যা, অনেক, হ্যাঁ। ঢাকা শহরে হকারের সমস্যা, এই সমস্ত এইগুলোর কারণে এমন একটা সমস্যা হয়েছে যে পুরো ঢাকা শহর তো আর আমি হকার বানাতে পারি না। পুরো ঢাকা শহর স্থবির হয়ে যাবে, এটা তো আমরা চাই না। কাজে না। ঢাকা শহরে রিক্সাও থাক, সেটা আমরা চাই, কিন্তু সেটাকে একটা শৃঙ্খলায় আনা। ঢাকা শহরে হকারও থাক, কিন্তু সেটাও একটা শৃঙ্খলায় আনা। অর্থাৎ জনজীবন যাতে একেবারে বিপর্যস্ত না হয়ে যায়, সেটার জন্য আমরা ক্রস পিপুলের সাথে বসবো ইমিডিয়েট, যে নাগরিক ভাবনাটা কি, আপনি কি ভাবছেন যে আচ্ছা এই রিক্সার সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, আজকে এখানে এই যানজটের সমস্যাটা কীভাবে সমাধান করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আপনি কতটুকু ভূমিকা সচেতন। রাখতে পারেন। অর্থাৎ আমরা ক্রস পিপলের সাথে একটা প্রোগ্রাম করব এবং এটা করে দেয় যে যার যার দায়িত্বটা যাতে সবাই পালন করে, এবং সিটি কর্পোরেশন যাতে তার নিজ দায়িত্বটা পালন করতে পারে। একদমই তাই। দেখেন ভাইয়া, আমরা আজকে ঢাকার একটি সুন্দর পার্কে বসে আছি এবং ঢাকার প্রাণকেন্দ্র বলা যায় যে ধানমন্ডি, সেখানে এত সুন্দর লেক, কিন্তু আপনি দেখবেন যে এত অপরিষ্কার, রাইট? হ্যাঁ। চিপসের প্যাকেট ফেলে দিচ্ছে। এটা তো আসলে সিটি কর্পোরেশন এসে শেখাতে পারবে না Right. আমাদেরকে যে আপনি চিপসটা ফেলবেন না। আমাদের তো কিছু আসলে পারিবারিক শিক্ষাও থাকে, সেটাও থাকে, কিন্তু সেটা আমরা কিভাবে করতে পারি যে স্কুল থেকেই একটা বাচ্চা স্কুল থেকে, এটা স্কুল থেকেই শেখাটা। শুরু করতে হবে। এটা দীর্ঘদিন ধর আমাদের পাঠ্যপুস্তকে এগুলো নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। যে হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা Right, বলি, right, তাই না? right, হাতটা জি, জি। ধুইতে হবে, নিজের মুখটা পরিষ্কার রাখতে জি, হবে, জি, জি। নিজের কাপড়টা পরিষ্কার রাখতে হবে, নিজের আঙ্গিনাটা পরিষ্কার রাখতে জি, হবে। জি। এগুলো তো শিক্ষার ব্যাপার। এবং এর জন্য যেটা এখন মনে করি যে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন যেগুলো আছে, তাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে। আজকে এই যুব সমাজ, আজকে তরুণ সমাজ, আজকে দেখেন যে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এদেরকে মাঠে নিয়ে যেতে হবে, খেলাধুলায় নিয়ে যেতে হবে, সোশ্যাল ওয়ার্কের মধ্যে নিয়ে যেতে হবে। আগে আমরা যখন ছোট ছিলাম না, নিজেরা আমরা, ওই যে আপনি বললেন সেলিব্রিটিরা, আমরা নিজেরা ড্রেন পরিষ্কার করেছি, রাস্তা ঝাড়ু দিয়েছি, তাই না? অর্থাৎ এটা মানে এটা যে আমার শহর, রাইট, তাই না? রাইট, আমার অবশ্যই। ঢাকা, এটা আমার ঢাকা। আমি যদি দায়িত্ব পালন করি, আমি যদি ক্লিন থাকি, তাহলে ঢাকা শহর ক্লিন থাকবে। আমি যদি বদলাই, তাহলে ঢাকা শহর বদলাবে। এটা হলো পরিষ্কার। আমরা যারা ঢাকার বাসিন্দা, আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন মশা। এত মশা, সত্যি কথা। এবং উত্তরাতে যখন আমি শুটিং করতে যাই, এত মশা, মানে ধানমন্ডি তারপরও ঠিক আছে, মশা অত একটা নাই, বাট উত্তরাতে কিন্তু ভয়ঙ্কর মশা। এরকম অনেক জায়গায় আছে ভয়ঙ্কর মশা। এই বিষয়ে আপনারা কি করছেন? এই বিষয়ে ওই যে বললাম যে আসলে দীর্ঘদিন মানে একটা এমন একটা ব্যবস্থাপনা ছিল যে কোনো ব্যবস্থাপনাই ছিল না। এটা একটা জটিল আকার ধারণ করছে। কাজে এগুলোকে আমরা ক্লিন করার, ধর মশা যে জায়গায় জন্মায় সেই জায়গাটাকে ক্লিন করতে হবে। তো ঢাকা শহরের যে মেইন যে নদী, খাল, বিল, যেগুলো পুকুর, যে জায়গাগুলো ছিল, সেগুলো সব ভরাট হয়ে গেছে। এগুলোকে ক্লিন করতে হবে। অর্থাৎ একটা মনে করেন পানি প্রবাহটা যদি থাকে, তাহলে সেখানে কিন্তু স্ট্যাগন্যান্ট পানি না হলে মশা জন্মাতে পারে না। তো সেই প্রবাহটাকে আনতে হবে, এবং সেটা আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রতিদিন, উনি তো দায়িত্ব আমাদেরকে দেওয়ার পরে এভরি উইক উনি আমাদের কাছে জানার চেষ্টা করেন যে আমরা কী করলাম, কী বাহ, করতেছি, দারুণ এটা। একদম এভরি। এবং উনি এই 2 দিন আগেই তিনি বসলেন আমাদের সাথে যে বর্জ্যের ব্যাপারে কি করা যায়, আধুনিক কি করা যায়। অর্থাৎ উনি কনসার্ন যে সিটিটাকে কীভাবে সুন্দর করা যায়। উনি তো চান গ্রিন সিটি, ক্লিন সিটি,
দারুণ। এই স্লোগানটা ওনার। এই জন্যই আমরাও যেটা আমরাও সিটি কর্পোরেশন দিতে চাচ্ছি যে এই মহানগর আমার, দায়িত্ব আমার, আমি বদলালে মহানগরী বদলাবে। একদমই তাই, একদমই তাই। আসলে আমাদের নিজেদের বদলাতে হবে, এবং এই যে আমাদের বদলাতে হবে সেটার শুরুটা আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ঘর থেকেই ঘর শুরু থেকে হবে। শুরু করতে হবে। এটা ঘর থেকে শুরু হবে। তাই আমাদের মা বাবারও আসলে সচেতনতার ব্যাপার আছে যে সবার তার সচেতন। বাচ্চাদেরকে কিভাবে এই যে আপনি শেখাবে। মশা বললেন না, যখন আপনি আবার ছাদটা তো আপনাকে পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, আপনার ফ্রিজের নিচে পানি জমলো কিনা সেটা পরিষ্কার রাখতে হবে। আপনার বাড়ির আঙ্গিনায় পরিষ্কার রাখতে হবে। যে ড্রেন যদি থাকে সেটা ড্রেনটা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে সিটি কর্পোরেশনের সহযোগিতা চেতে হবে, কিন্তু ওই কাজটা তো করতে হবে। একদিন দিয়ে দেখা গেল যে আমার পরিচ্ছন্ন কর্মচারীরা রাস্তা পরিষ্কার করে গেল, আর আপনি বাড়িঘর ঝাড়ু দিয়ে আবার রাস্তায় ফেলে দিলেন। তো এই যে এগুলো, আরেকটা হলো যে আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী খুব সিরিয়াসলি চিন্তা করছেন, যে আমাদের গার্বেজ, এই গার্বেজগুলোকে আমরা মনে করি এক জায়গায় ডাম্প করি এখন, হ্যাঁ, সেখানেও পরিবেশ তো কোনোভাবেই ভালো থাকে না। এটার জন্য রিসাইক্লিংয়ের জন্য আমরা চেষ্টা করছি, এবং এগুলো রিসাইক্লিং যদি করা যায় তাহলে এর থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, সার উৎপাদন করতে পারবো, গ্যাস উৎপাদন করতে পারবো। তো সেটাও আমরা পাশাপাশি চেষ্টা করছি। আজকে কোরিয়া, চীন, এদের সাথে আমাদের কথা হচ্ছে। তো সেটা তো কোনোভাবেই 1 মাস 2 মাস বা 1 বছরের মধ্যে সম্ভব না। এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি। এটা দারুণ একটা উদ্যোগ হবে, দারুণ একটা উদ্যোগ হবে। আপনি বলছিলেন ঢাকা শহরের জ্যামের কথা, আমিও এটা আপনাকে প্রশ্ন করতাম। এই যে অটোরিকশা, অনেকেই কিন্তু বিরক্ত, কিন্তু কালকে আবার দেখলাম যে অটোরিকশা আসলে তোলা হবে না। এই ব্যাপারে আপনারা আসলে কি করছেন? এইটাই ধরেন, এখন এই লোকগুলোকে তো প্রোভাইডও করতে হবে। যে লোকগুলো আজকে ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে, তাদেরকে একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কারণ রাষ্ট্রের তো দায়িত্ব। এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি দেখেন যে কৃষক কার্ড দিবেন কিছুদিনের মধ্যে, ফ্যামিলি কার্ড দিয়েছেন। অর্থাৎ যারা ছিন্নমূল মানুষ, যাদের কোনো কর্মের সংস্থান নাই, তাদেরকে যদি আপনি কর্মের একটা সংস্থান করতে পারেন বা একটা আয়ের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে তো অনেক সমস্যা কমে আসবে। তো কাজে এই জন্যই যেটা আমি প্রথমেই বললাম, যে আমরা চেষ্টা করছি ক্রস পিপলের সাথে কথা বলে যে রিক্সা থাক, কিন্তু এইটাও একটা মানে ইসের মধ্যে, ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। রাস্তাটা যাতে চলমান থাকে। আপনি ফুটপাত তৈরি করলাম, ফুটপাত দিয়ে সব হকার দখল হয়ে গেল, মানুষ আপনি হাঁটতে পারলেন না, তাহলে তো এই ফুটপাতের আমার কোনো বেনিফিট নাই। এবং একই রাস্তায় অটোরিকশা, গাড়ি, বাস সবকিছু, একদম সব এটাকে চলছে। একটু চেঞ্জ করা যায় না এটাকে ভাইয়া? চেঞ্জ, এটাই বললাম, যেটা আমরা চেষ্টা করব, বসতেছি আমরা। কারণ এটা যদি আমরা হুট করে একটা করে দিলাম, দেখবে যে এটা নিয়ে একটা আন্দোলন শুরু হবে। আন্দোলন শুরু হয়ে গেল। তাই না? অর্থাৎ ঠিক আছে, আপনি কি চান, তাহলে একটা রিক্সাওয়ালা বলুক যে আমি এটা চাই, হ্যাঁ, একটা সাংবাদিক বলুক এটা চাই, রাইট। আপনি একজন সেলিব্রিটি, আপনি চান কিভাবে চান, সেটাও অর্থাৎ ক্রস পিপলের সাথে আলোচনা করে আমরা সমাধানটা করতে চাই। জি জি। এবং এত বাইক এখন, শুধুমাত্র অটোরিকশার কথা আমরা বলি, আমরা কিন্তু বাইকের কথা বলছি না। সবাই এখন পাঠাও করে, এটাও একটা কর্মসংস্থান হয়ে গেছে এখন, সেটাও তো বাদ দেয়া যাচ্ছে না, না। বাদ দেওয়া যাচ্ছে না, এগুলোই বললাম। এর জন্য যদি বাইকের জন্য বা বাইসাইকেল, আমরা যদি বাইসাইকেলটা ব্যবস্থা করতে পারি, বাইসাইকেল আবার ফিরে আসতে পারি। একসময় তো নগরীর মানুষ বাইসাইকেল ব্যবহার করতো, এটাতে পলিউশনও হয় না, এটা পরিবেশের জন্য ভালো, নিজের স্বাস্থ্যের জন্যও ভালো। তো আমরা শর্ট ডিস্টেন্সে আমরা দেখা যায় রিক্সা ছাড়া চলতে পারি না, তারপর সেটা তো হাঁটতে পারি। আপনি বিদেশে দেখেন মানুষ মাইলের পর মাইল হাঁটছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। বিদেশে তো ওই অবস্থা নাই, কিন্তু আমরা তো এখানে হাঁটার অভ্যাসটা আমরা কমিয়ে না, ফেলছি। আমাদের হাঁটার অভ্যাস নাই, হাঁটার এবং আমাদের অভ্যাসটা করতে হবে আমাদের। হ্যাঁ, এবং আমাদের নিরাপত্তাও কিন্তু নাই, আমরা যে হাঁটবো। এর জন্য হাঁটার অভ্যাসটা যদি থাকে, এবং আপনি যদি ফুটপাথটা আমি ক্লিয়ার রাখতে পারি, রাস্তাটা যদি আপনার নিরাপদ থাকে, অর্থাৎ সব কিছু রিলেটেড। আপনি বেকার যুবকদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাদেরকে যদি শিক্ষায় ফিরিয়ে নেওয়া যায়, তাদেরকে যদি মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে শুধু পড়াশোনা না, খেলাধুলার মধ্যে দিয়েও তো আমাদের ছেলেমেয়েরা অনেক উন্নতি করতে পারে। সে কাজে উনি পরিকল্পনা নিয়েছেন প্রত্যেকটা 2টা ওয়ার্ড মিলে অন্তত একটা মাঠ যেন করা যায়, সে মাঠে যাতে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে। অর্থাৎ আপনার জীবন ব্যবস্থাটাকে পাল্টাতে হবে। আমাদের খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে। এগুলো থেকে নাগরিক কারা করে? আমাদের নাগরিকরাই করে। এগুলো থেকেও ফিরে আসতে হবে, তাই না?
এগুলো থেকে ফিরে আসতে হবে সবাই। আমাদের যে সেবাদান প্রতিষ্ঠানগুলো ওয়াসা বা ডিপিডিসি কোনোটার সাথে কোনোটার কোনো সংযোগ নাই, এটা কিভাবে, এটা কেন হচ্ছে না? এটা ধরেন এটা আমি নিজেও বলবো যে আমি তো দীর্ঘদিন এর আগেও ছিলাম সিটি কর্পোরেশনে। এটা একটা সমস্যা। এটা পৃথিবীর যে কোনো জায়গায় যান যে নগর সরকার থাকে, তাই না? অর্থাৎ নগর মেয়রের আন্ডারে সবকিছু জি থাকে, এক্স্যাক্টলি। কিন্তু এখানে আমাদের এখানে সেই ব্যবস্থাপনাটা নাই। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন যে এটাকে আরো ভালো করার জন্য কিভাবে করা যায় এবং জনগণ কোনটাকে অ্যাকসেপ্ট করবে, এবং উনিও সেটাই চান। তবে এর জন্য সার্ভিস ওরিয়েন্টেড যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে সেগুলোকে সামহাউ এনিহাউ মানে মেয়রের নিয়ন্ত্রণে আনতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তখন আপনার জবাবদিহিতাটা থাকবে, রাইট প্লাস ক্রস হবে না। আমি একদিকে রাস্তা করে গেলাম, রাজু গাইস আবার রাস্তা কাটলো, এতে অপচয় হয়, প্লাস এটা মানে ক্ষতিগ্রস্ত হয়, আমাদের অর্থনীতিরও ক্ষতিগ্রস্ত। একদমই তাই। আমার মানে কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো, আমি দেখেছি, আমি পুরান ঢাকায় ছোটবেলায় বড় হয়েছি, এখন আমি ধানমন্ডিতে থাকি, যে একই রাস্তা 2-3 বার কাটা হচ্ছে, এটার কারণটা কি? এইটা ওই যে বললাম সমন্বয় নাই। ওই সমন্বয়টা যদি থাকে, আর হচ্ছে কি আমাদের বিদেশে দেখবেন যে কোনো একটা শহর, এটা তো পুরনো শহর, আগে হয়তো 1 লাখ লোকের জন্য হয়েছিল, এখন সেটা 1 কোটি লোক হয়ে গেছে। আপনার শহরের সিস্টেমটা করা হয়েছিল 5,000 বা 2,000 লোকের জন্য, সেই জায়গায় হয়তো 2 লাখ লোকের শহরের, ওইটা তো ধারণ করতে পারছে না। কাজে এইগুলো আসলে টোটাল পুরনো ঢাকার এবং দক্ষিণ ঢাকার জন্য আলাদা একটা মাস্টার প্ল্যান আমাদেরকে গ্রহণ করতে হবে। ধর পুরনো ঢাকা আমি যতই বলি যে বাড়িঘর এখন অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু তার তো সম্পদ ওইটুকুই, ওই আধা কাঠা, ওই 1 কাঠাই তার সম্পদ। আপনি কি করবে সে? অর্থাৎ তাকেও কিভাবে স্বস্তি দেওয়া যায়, প্লাস আমার ভূমিকম্প আসলে যাতে আমার নগরটা রক্ষাও পায়। এটা কি শুরু হয়েছে, আপনারা কি কাজ করছেন? আমরা এটা চেষ্টা করতেছি, এটার জন্য তো সময় দরকার। এগুলো আমরা চেষ্টা করতেছি সবার সাথে সমন্বিত করে কিভাবে এই ব্যবস্থাটা, আমি তো বিশ্বাস করি যে যেহেতু আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন প্রশাসক হিসাবে, ইনশাআল্লাহ আগামীতে যদি নির্বাচনে মেয়র হতে পারি, অবশ্যই হতে পারবেন। আমাদের দোয়া, ভালোবাসা, আপনাদের দোয়া চাই, এবং এর 2-3 বছর সময় পেলে অনেক কিছু করা সম্ভব। যদি দুর্নীতিটা বন্ধ করা যায়। আপনি তো অনেক কম সময় বলেছেন, 2-3 বছর সময় পেলে অনেক কিছু করা সম্ভব। অনেক কিছু সম্ভব, এগুলো সেটা আরো লং টার্ম পেলে কিন্তু দেখানো যাবে যে আমি এইগুলো শুরু করছি, এটাকে ফিনিশ করতে হবে, ও সেটা সম্ভব। তো এই পুরনো ঢাকা থেকে আজকে ঢাকা শহর এত বড় হয়েছে, কাজে এই পুরনো ঢাকাটা তো আমাদের ঐতিহ্যের ঢাকা, তাই না? আপনি বললেন পুরনো ঢাকা, ছোট থেকে বড় হয়েছে, আপনার মনে ফিল করেন না সেখানকার জন্য? জি অবশ্যই। পুরনো ঢাকাটাকে আমরা ঐতিহাসিক ঢাকা হিসাবে এটাকে আমরা রাখতে চাই, কিন্তু কষ্ট লাগে। আচ্ছা ভাইয়া, এটা কি করা যায়? যেরকম কলকাতা কেউ চাইলেই, কিন্তু আমি যদি চাই আমার বাড়ি ধরেন পুরান হয়ে গেছে বাট আমি ভাঙতে পারবো না, এটা নাকি তাদের নিয়ম নেই। ইভেন লন্ডনে কেউ বাসা ভাঙতে পারে না, ওদের ওরভাবে থাকতে হয়। কিন্তু আমাদের এখানে আমি যে বারবার বলছি পুরান ঢাকার কথা, পুরান ঢাকার সব সুন্দর সুন্দর বাড়িগুলো ভেঙে ফেলছে। বা ধরেন ধানমন্ডিতে আমাদের একটা জাহাজ বাড়ি ছিল, সেটা আমাদের একটা ঐতিহ্য ছিল, সেটা দেখেন ভেঙে এখন অ্যাপার্টমেন্ট হয়ে গেল। এটা কি বাংলাদেশে করা যায় যে আমি চাইলে এটা ভাঙতে পারবো না? ওটার জন্য আইন দরকার। এবং সবচেয়ে বড় কথা যেটা বলবো যে নাগরিক সচেতনতাটা বেশি দরকার। আইন তো দরকার আছেই। আজকে দেখেন পৃথিবীতে কোথাও আপনি পাবেন, যেমন এটা এখন সিটি কর্পোরেশন করছে, কেউ এসে এটা ভেঙে একটা ইট নিয়ে গেল, এটা কি হয় না? কিন্তু আমাদের এখানে দেখা যাবে যে আমার ঘরটা এখানে আছে, সামনে ফুটপাথটা আমি নিজেই দখল করে নিলাম। এই যে একটা অনৈতিক কাজ, অর্থাৎ এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আগে তো মনে করেন পৃথিবীর যে কোনো দেশে আপনি গাছ কাটতে পারবেন, না সিটির অনুমতি ছাড়া। আর এখানে গাছ কেন? বিশ্বাস করবেন, আমি 3 দিন আগে সেই শ্যামপুরের এখানে প্রায় 2 কিলো রাস্তা কেটে নিজেরা রাস্তা কেটে সেখানে গ্যাস লাইন তারা বসায় ফেলতেছে। সিটি কর্পোরেশনের সাথে কোনো খবরই নেই। এই যে তার যে একটা সেন্স থাকা, যে এটা তো একটা মালিক আছে, ওইটা একটা অথরিটি আছে, এটা আমি অথরিটিকে চ্যালেঞ্জ করলাম। তো এই জিনিসগুলো তো মানুষের, জনগণের মধ্যে এই সেন্সটা আসতে হবে যে ঠিক আছে, এটা তো সিটি কর্পোরেশন তোমাকে অনুমতি দিবে এবং প্রপারলি করার জন্য একটা সিস্টেম আছে, কিন্তু না, নিজের রাতের অন্ধকারে বুঝো না। যেমন অনেকের ট্যাক্স আগে যেটা ছিল, ওই ট্যাক্স দিত না, ওই ইসে আসলে যে কালেক্টর তাদের কিছু ধরাই দিয়ে বলতো বোধহয় শেষ, কিন্তু দায়িত্বটা অবহেলায়
সেটা তো হয় না। এই জন্য সব কিছু যদি আমরা একটা সিস্টেমে আনতে পারি, এই ট্যাক্স বলেন, এটাও অনেকে বলে কেউ বেশি নিচ্ছে, কেউ বলে যে পাচ্ছে না, কিন্তু সিটি কর্পোরেশন তো পাচ্ছে না। অর্থাৎ সব কিছু যদি আমার নীতি নৈতিকতার, আমার দায়িত্ববোধ, এগুলো যদি প্রত্যেকটা নাগরিক যদি সচেতন হয়, তাহলে দেখা যাবে যে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, অনেক প্রবলেম। আপনি ঠিক আছে যে টাকাটাই দেন, আমি ওই টাকাটা সিটি কর্পোরেশনকেই দিই, তাই না? একটা সিটি কর্পোরেশন তো আপনাকে সেই পরিচ্ছন্নতাটা দিবে, সেই মশার সমস্যাটা সমাধান করবে, আপনার জরুরি কাজগুলো, লাইটের ব্যবস্থা সেটা সে করবে। কাজেই আপনার ট্যাক্সটাও তো তাকে দিতে হবে। ঢাকা শহরের আমাদের খুব পছন্দের হলো স্ট্রিট ফুড। তো আমি জানতে চাচ্ছি আমাদের নগরের প্রশাসক হিসাবে আপনার কোন স্ট্রিট ফুডটা পছন্দ? আমার পছন্দ হচ্ছে বেশি এখন যেটা আমি চিন্তিত, জি, যে যেভাবে স্ট্রিট ফুডের মানে জয় জয়কার। জয় জয়কার এবং এটা আয়তন বাড়ছে, জি জি, ঠিক মতো আবার রিক্সার মতো সব রাস্তার দখল করে ফেলে সেটা জন্য। তবে স্ট্রিট ফুড তো অবশ্যই সারা পৃথিবীতেই জনপ্রিয়, জি এবং বাংলাদেশে ইয়াং যারা ছেলে মেয়ে যারা আছে তারা তো জি। স্বাভাবিকভাবে এটা পছন্দ, জি জি জি। এবং আমারও পছন্দের আছে সেটা ফিশ ফ্রাই, ওয়াও। আর চটপটি ফুচকা? চটপটি সেটা তো আছে, লোভ হয় কিন্তু বেশি খাওয়া যায় না। দারুণ দারুণ, চলেন ভাই আমরা সামনের দিকে যাই। আপনি আমাদের বীর মুক্তিযোদ্ধা, এই গল্পটা একটু শুনবো। আসলে দেশের প্রয়োজনে যখন আমি যুদ্ধে যাই, জি, তখন মাত্র ম্যাট্রিক পাশ করে নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র আমি। মাত্র ফার্স্ট ইয়ার? মাত্র ফার্স্ট ইয়ারে, দাড়ি মোচ উঠে নেই ঠিক মতো, আহারে। কিন্তু ওই যে একটা দেশপ্রেম ছিল। স্কুল থেকেই আমরা সেই সময় পাকিস্তান বিরোধী আন্দোলন শুরু করেছিলাম, এবং তারপরে সেই সময় থেকে একটা স্বপ্ন ছিল, আমার দেশ আমাকে স্বাধীন করতে হবে। এবং সেই সময় থেকে সেই স্বপ্নকে ঘিরেই সেই পরিকল্পনা। আর 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে যখন 26শে মার্চের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা, সেই ঘোষণাতে অনুপ্রাণিত হই, এবং অনুপ্রাণিত হয়ে যেহেতু আগে থেকেই ছিল যে আমার দেশ স্বাধীন করতে হবে, এটার জন্য যুদ্ধ করতে হবে, মানসিকভাবে প্রস্তুতি ছিলাম, কিন্তু যুদ্ধ করার জন্য আনুষঙ্গিক যা দরকার সেগুলো তার ছিল না। তো সেই অবস্থাতেই মানে প্রস্তুতি নিয়ে পরে কিছুদিন পরে আমার আরেক সহযোগী মুক্তিযোদ্ধা ছিল, তখন মতিঝিলের TNT কলেজের ভিপি ছিল সে, রফিকুদ্দৌলা। আমরা দুজন পরিকল্পনা করি, তখন আমি ফকিরাপুলে থাকি। পরিকল্পনা করি কিভাবে যুদ্ধের অর্থাৎ ট্রেনিং নিতে হবে, যুদ্ধে যাইতে হবে, এবং সে সময় তাহলে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হবে, কিভাবে যাব। তো সেটা বলতে গেলে দীর্ঘ সময়, তারপরে পরিকল্পনা করে এক সময় যাওয়ার প্রস্তুতি নেই, প্রথম দিন পারি না, পরে দ্বিতীয়বার সফল হই, এবং কুমিল্লা হয়ে আগরতলা হয়ে তারপরে আসামের হাফলংয়ে আমি ট্রেনিং সেন্টারে যাই। তারপর সেখানে ট্রেনিং নিয়ে ফিরে এসে আবার ঢাকার শীতলক্ষার ওপারে ছিল মূলত আমাদের ক্যাম্প। ওখান থেকে মাঝে মাঝে ঝটিকা গেরিলা অভিযানে ঢাকা শহরে আসতাম, আর তারপরে ওই শীতলক্ষার ওপারে ওই এলাকায় বেশ কয়েকবার সরাসরি আর্মিদের সাথে যুদ্ধ করার সৌভাগ্যও হয়েছে। তো সেই সময়ের কথা আসলে সেগুলো তো স্মৃতি, আর সেটা তো ভুলার কোনো বিষয় না। আর সেই সময়টা আলোচনা হলেই অনেকটা ইমোশনাল হয়ে যায়, যে সেই যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করলাম, যুদ্ধের পরবর্তী সময়ে দেশ স্বাধীন হলো, অস্ত্র জমা দিয়ে দিলাম, কিন্তু যে কারণে যুদ্ধ করলাম সেই স্বপ্নটা বাস্তবায়িত হলো না, যে কারণে আবার 72 থেকে আবার লড়াই শুরু করতে হলো, এবং সেই লড়াই এখনো চলছে। আপনি যেমন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তেমন বাংলাদেশ কি পেয়েছেন এখন? না, সেটা তো পাইনি, সেটাই তো বললাম, যে স্বপ্ন ছিল কি যে আমার দেশ, মুক্তিযুদ্ধের সময় মাঝে মাঝে খুব একটাই পেতাম না, তাও বিকেলে হয়তো কোনো পুকুরের পাড়ে বসে ভাবতাম কখন যুদ্ধ শেষ হবে,
কখন ঢাকায় ফিরে যাব, বাড়িতে ফিরে যাব, আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে দেখা হবে। আর যুদ্ধ শেষ হয়ে গেলে তখন স্বপ্ন ছিল যে দেশ স্বাধীন, আমার দেশ আমরা চালাবো, সেই দেশে কোনো নিপীড়ন থাকবে না, নির্যাতন থাকবে না, ঢাকা শহরে কোনো মিছিলের প্রয়োজন হবে না, পল্টন ময়দানে কোনো জনসভার প্রয়োজন হবে না, কোনো মিছিলে রক্তাক্ত হবে না। সেটা তো স্বপ্ন ছিল, কিন্তু এখনো রক্তাক্ত হচ্ছে আমার দেশের কিন্তু মানুষ। সেই দুর্ভাগ্যটা এটাই যে একটা দেশে মুক্তিযুদ্ধ বলি বা বিপ্লব বলি বছর বছর হয় না, কিন্তু যুদ্ধ পরবর্তী সময় সেই যুদ্ধের মধ্যে দিয়ে বের হয়ে আসা যে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি, তাকে কাজে লাগিয়ে কিন্তু সেই দেশটা গড়ে ওঠে। কিন্তু আমাদের বলা হলো যুদ্ধ শেষ, অস্ত্র জমা দাও, তা যার যা ফিরে যাও। কিন্তু প্র্যাকটিক্যালি সেটা তো হলো না। যে দলটা সে সময় রাষ্ট্র ক্ষমতায় আসলো, রাষ্ট্র ক্ষমতায় এসে যে সমস্ত কারণে আমরা পাকিস্তানিদেরকে তাড়ালাম, সেই একই কারণগুলো তারাই আবার বলবৎ করলো। সেই রাজনীতি নিষিদ্ধ করে দিল, সেই পত্রপত্রিকাগুলো নিষিদ্ধ করে দিল, মানুষের মৌলিক অধিকারগুলো ছিনিয়ে নিল, এবং সকল রাজনৈতিক দল বন্ধ করে একটা রাজনৈতিক দল করা হলো। অর্থাৎ এতে মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হলো। ঠিক সেখানেই বলা চলে যে আবার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন আবার ৭৫-এর ৭ নম্বর এই দেশের জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করলেন, তিনি আসার পরে অতি অল্প সময় তিনি চেষ্টা করেছেন যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য। কিন্তু তিনিও তো বেশি দিন সময় পাননি, তিনি চলে গেছেন। তারপরে আবার প্রতিবন্ধকতা, আবার এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলেন। খালেদা জিয়া আসার পরে আবার সেটা চেষ্টা করেছেন, কিন্তু তাকেও চলে যেতে হলো। এই যে বারবার যে প্রতিবন্ধকতাতে আমরা আশা করি এবার যে আমাদের সেই শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হবে, মানুষের মধ্যে বৈষম্য কমে আসবে, মানুষের সকল সমস্যা তারা একেবারে সমাধান হবে না, কিন্তু অন্তত মানুষ যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে। আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, সেই গণতান্ত্রিক ধারাটা যাতে অব্যাহত থাকে, সেটাই আমরা সবাই চাই। ইনশাল্লাহ অবশ্যই সেটা হোক, সেটা আমরাও চাই। ঢাকাকে আমরা বলি জাদুর শহর, অনেকেই বলে সব সময় যে গানও হয়েছে অনেক, জাদুর শহর ঢাকা, এরকম। আপনার কি মনে হয় যে ঢাকা জাদুর শহর? কারণ সবাই বলে যে ঢাকা যে কোনো সময় ডুবে যাবে, তলিয়ে যাবে, ভূমিকম্প হলে আমরা সবাই একসাথে মরবো। আপনার এই বিষয়ে মতামত কি? তো যতই বলে তলিয়ে যাব, ডুবে যাব, ভেঙে যাবে, তারপর তো ঢাকা শহরকে ছেড়ে যায় না, না, তাই না? ওই যে মনের টান, এটা তো Right. বললাম যে সবার প্রতিটা দেশেরই একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা ভাষা তার নিজস্ব থাকে, তাই অবশ্যই না? তো পুরোনো ঢাকার মানুষের যে ভাষা, সেটা কি সে তার চেয়ে আপন, তার চেয়ে বেশি কিছু আছে, না। তাই না? সেখানকার যে কৃষ্টি সংস্কৃতি, এটা তো আছে। এর জন্যই আমি অন্তত চেষ্টা করব যে পুরোনো ঢাকার সেই সংস্কৃতি ফিরে আনার জন্য। এবার ঈদের ঢাকা সমিতি ঈদ মিছিল করছে, আনন্দ মিছিল আনন্দ করছে, মিছিল, তাই না? এরপরে আমরা চেষ্টা করব যে ঢাকার যে ঘুড়ি উড়ানো একটা হ্যাঁ, ঘুড়ি উৎসব, উৎসব, হ্যাঁ, ঘুড়ি উৎসব, সেটাকেও দারুণ কিভাবে, হবে। এটা তো আমাদের একটা হ্যাঁ, ঐতিহ্য। ঐতিহ্য, আমরা হ্যাঁ, এটাকে কিভাবে করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আরও এই ধরনের কিছু কিছু অনুষ্ঠান আছে পুরনো ঢাকার, যেগুলোকে আমি পুনর্জীবিত করার চেষ্টা করব। আমাদের পুরনো ঢাকার সোশ্যাল যে স্ট্রাকচারের মধ্যে সর্দার, মাতবর, প্রধান, এদের সামাজিক কেন্দ্র করে যে একটা মানে বিশেষ ব্যবস্থা গড়ে উঠেছিল দীর্ঘদিন, সামাজিকভাবে যদি সেই ব্যবস্থাটা আবার ফিরিয়ে আনা যায়, তাহলে সামাজিক অনেক সমস্যা দূর করা সম্ভব হবে। রাইট, সমাজ থেকে আজকে যে সমস্ত নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে যুবক, এদেরকে ফিরিয়ে আনতে হবে। এদেরকে ফিরিয়ে আনতে হলে সামাজিক বন্ধন ছাড়া, অ্যাক্টিভিটিস, এবং আমাদেরকে খেলাধুলা, খেলাধুলা। আগে আমাদের আগে এলাকার ক্লাব মধ্যে ছিল, আগে বিভিন্ন ক্লাব ছিল, এলাকায়, বিভিন্ন হ্যাঁ। এলাকায় ক্লাব ছিল। আমি নিজে ফুটবলের সাথে জড়িত ছিলাম, আচ্ছা, এখনো আছি। আমি স্পোর্টসের সাথে জড়িত ছিলাম। আমি বাহ। অ্যাথলেটিক ফেডারেশনে এক সময় সভাপতি ছিলাম। আমি বাংলাদেশ অলিম্পিকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। ওয়াও, আমি বাহ। আমি কমনওয়েলথ গেমসকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি বাহ, বাহ, নেতা হিসাবে। বাহ। এখানে যে স্পোর্টস, এগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে, অবশ্যই। মাঠে মাঠে ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে হবে। আগে ছোট ছোট ক্লাব ছিল, বিভিন্ন সময়
পাড়ায় অনুষ্ঠান হতো, গানের অনুষ্ঠান হতো, তাই না? 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, তাই না? এই সমস্ত অবশ্যই। এগুলোকে আবার ফিরে আনতে হবে। মানুষের মধ্যে দেশপ্রেম কিভাবে জাগবে, এগুলোর অবশ্যই, মধ্যে দিয়েই জাগবে। অবশ্যই, আর অবশ্যই। দেশপ্রেম ছাড়া কোনো দেশ বা কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আমাদের প্রত্যেকেরই বিভিন্ন শখ থাকে। আপনার কি এমন কোনো শখ আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন? খুবই ইউনিক কোনো শখ, যেরকম আমার একসময় শখ ছিল চায়ের কেটলি আমি জমাতাম। খুবই মানে অবাক লাগে, আমার বিভিন্ন জায়গায় চায়ের কেটলি সুন্দর দেখলে সেটা কিনতে ইচ্ছে করতো। তারপর আমি দেখলাম এত কেটলি জমা হয়ে গেছে, আমার চায়ের কেটলি ভালো লাগতো। আপনার এমন কোনো শখ আছে? না, আমার যে বললাম যে ছোট থেকে শখ ছিল ছবি তোলা, ছবি তোলা। ছবি হ্যাঁ, দেখা, হ্যাঁ, হ্যাঁ। এবং মনে আছে আমার যে রহমানের কোনো ছবি আমি বাদ দিইনি, এক বাহ! ছবি দুইবারও দেখেছি। বাহ, দারুণ। পাকিস্তান আমলে মোহাম্মদ আলী আমার ফেভারিট অ্যাক্টর ছিল, দেখেছি। আর এটা ছিল ছবি সংগ্রহ করা। তো এটা আমার খুবই ছিল, কিন্তু খুব শক্ট হয়েছে আমি মনে করেন ইসের পরে, 72, 74 ওই সময়ের পরে, যখন এক সময় আন্ডারগ্রাউন্ড লাইভ লিড করতে হয়েছে, প্রকাশ্যে রাজনীতিটা করা সম্ভব হয় নাই। এবং সেই সময় আমার মুক্তিযুদ্ধের সময় কালেকশন করা, মুক্তিযুদ্ধের পরের কালেকশন করা বহু ঐতিহাসিক ছবি, যেগুলো হয়েছে কি কিছু নষ্ট হয়ে গেছে, কিছু বাড়ি থেকে মানে ওই পুলিশ আসবে এই করবে, ওই ভয়ে ওগুলো সব নিয়ে পুরাই ফেলছে, সব পুকুরে ফেলে দিছে। এইটার পর থেকে আর আমার ওইটার প্রতি ছবি তুলতে ইচ্ছা করে, কিন্তু ওই সংগ্রহটার পারি না। এটা আমার সংগ্রহের খুবই একটা ছিল পুরোনো। আমি চাইবো যে আপনি আবার ছবি তোলা শুরু করেন, এটা আমি চাইবো। আপনি তো জেলেও যেতে হয়েছে। হ্যাঁ, জেলে তো বহুবার গিয়েছি। জেল জীবনটা কেমন আসলে? জেল জীবন তো জেলই, তাই না? তবে সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা যারা রাজনীতি করি, আমি মনে করি জেল জীবনটা আমাদের জন্য একটা সাধারণ। এটাকে অ্যাকসেপ্ট যে করতে পারবে তার জন্য খুব নর্মাল, যে অ্যাকসেপ্ট করতে না পারবে তার জন্য কষ্টের। আমার মনে আছে যে আমি অ্যারেস্ট হওয়ার পরে হয়তো থানায় নিয়ে রাখছে, আমি চিন্তা করছি কতক্ষণ আমাকে জেলে পাঠাবে। অর্থাৎ জেলে গেলে আমি নিশ্চিত যে এইখানে আমাকে অন্য কিছু করতে পারবে না, মারধর বা গুম বা অন্য কিছু। জেলে গেলে যে আমি রেকর্ড হয়ে গেলাম যে আমি একটা বন্দী। কাজেই জেল জীবন তো জেল জীবনই, কষ্টের জীবন, কিন্তু তারপরেও রাজনীতি করতে হলে তো যেতেই হবে, বিরোধী পক্ষ থাকলে সেটা। তবে আমি জীবনে বহুবার, অন্তত অনেক, এই বন্দি জীবন তো হয়েছেই, তার মধ্যে আবার আমাকে ধরতেও অনেক কষ্ট হয়েছে। সেটা কিরকম? একটা ছোট গল্প শুনি, ধরতে কষ্ট হয়েছে শুনে মজা লাগছে। আমি এমন ভাবে মানে লাইফ লিড করতাম বা পালিয়ে বেড়াতাম যে সে আমাকে ফলো করে ধরাটা খুব কষ্ট ছিল। আমি দেখা যায় আমি এটা মিছিল করলাম, মিছিল থেকেই উধাও হয়ে গেছে। কিভাবে উধাও হয়েছে সেটা আমার সঙ্গে হয়তো 2-1 জন জানে, বা আমি কোথায় গেছি সেটা কেউ জানবে না। অর্থাৎ এই কারণে অনেক সময় অনেক পিরিয়ডে হয়তো দেখা গেছে যে আমাকে তারা ধরতেও পারে না ইচ্ছা করলো সেটা। তবে তবে ধরা পড়ার চেয়ে মানে বন্দি জীবনটা বরঞ্চ নিশ্চিত। এখন একটু ব্যক্তিগত প্রশ্ন করি, মজার প্রশ্ন করি। ভাইয়া প্রেম করেছেন কয়টা? প্রেম করেই বিয়ে করেছি। এই গল্পটা একটু বলবেন আমাদের সাথে? আসলে ছোট থেকে যেহেতু স্কুল থেকে রাজনীতি করতাম, তো সেই কারণে রাজনীতি করতে যে স্বাধীনতার পরেও তখনও ছাত্র, দুজনেই ছাত্র ছিলাম, সে অবস্থায় একই দল করতাম। ও আচ্ছা, একই দল করতে যে মেলামেশা, তারপরে প্রেম। চুরি করে কখনো সিনেমা দেখতে গিয়েছেন? চুরি করে যেতে হয় নাই আসলে। আমার কয়েকটা ছিল আগে, পাকিস্তান আমল থেকেই ছবি দেখা, ছবি তোলা, এটা আমার একটা হবি ছিল। এবং সেই কারণে ঈদের সময় তো দল বেঁধে ছবি তুলতে যেতাম, ছবি দেখতে যেতাম। পুরা বন্ধু বান্ধবরা একত্র হয়ে, এমনকি সবাই একই ড্রেস পরে, মনে আছে যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বিভিন্ন ঢাকার বাইরেও যেতাম ছবি দেখতে। বাহ বাহ। আপনার প্রথম সিনেমা হলের অনুভূতিটা কি মনে আছে? কোন সিনেমা দেখেছিলেন? সেটা অ্যাকচুয়ালি ওইভাবে মনে নাই। পছন্দের অভিনেতা অভিনেত্রী কারা? আমার সে সময় ছিল রহমান। রহমান শবনম, তার যে জুটিটা ছিল, হ্যাঁ, সেটা খুব প্রিয় ছিল আর কি। আপনার নিজের কখনো ইচ্ছে হয়নি যে আমি অভিনয় করি? অভিনয় আমি করেছি, আমি নাটকও করেছি। তাই? হ্যাঁ, আমি নাটক গ্রুপের এক সময়টা সভাপতিও ছিলাম।
আজকে যে ঢাকা গ্রুপ থিয়েটার ঢাকা থিয়েটার, জি, গ্রুপ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জি জি জি, এটা যখন উৎপত্তি তখন সেটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম। বাহ, আমি নাটক করেছি এক সময়। তো কাজেই নাটকের ব্যাপারে, নাটক বলেন, খেলাধুলা বলেন, সবকিছুর সাথে বলেন, আপনার সবকিছুর সম্পৃক্ততা সাথে ছিল। সম্পৃক্ত ছিলাম। তো কাজেই একসময় এলাকায় নাটক করেছি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নাটক করেছি, বহু জায়গায়। আসলে এই যে আপনি বললেন যে দেখ আপনি নাটক করেছেন, সেটার সাথে আপনার সম্পৃক্ততা আছে, তারপর খেলাধুলা করেছেন। একটা বাচ্চা যদি এই সব কিছুর সাথে আসলে বেড়ে ওঠে, তখন কিন্তু সে চাইলেই যে আপনি মাদকের কথা না, বললেন পড়া সেটা যায় কিন্তু না, এটা এটা কিন্তু বাস্তব। ধরেন আমার জীবনে আমি বলি, যেহেতু খেলাধুলা করেছি, তারপরে ছোট থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত, ছোট থেকেই মাতাব্বরি মানে নেতৃত্ব, তো সেই কারণে ইচ্ছা করলেও একটা অন্যায় কাজ করতে পারিনি। আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, বাধা দিয়েছে। তো সেই কারণে সেগুলো করা সম্ভব হয়নি। এই জন্য মাঝে মাঝে মনে হয় যে আমি জানি না আপনারা কিভাবে নিজের বাল্য জীবনটা কত আনন্দের সাথে কাটিয়েছেন, আমার পক্ষে সেটা সম্ভব হয় নাই। অনেকে ইচ্ছা করলো যে একটা দুষ্টুমি করবো, পারি না। এটা একটু কোথাও যায় একটু ফাজলামি করতে পারি নাই, যে না আমার দ্বারা এটা হয় না বা আমাকে মানায় না। এগুলো এটার জন্যই দরকার। আমি যেটা মনে করি, আমি ধরেন স্কুল জীবনে স্কাউট ছিলাম। স্কাউটিং আমি সর্বোচ্চ পদ সেই সময় পাকিস্তান আমলে কায়দে আজম পদক, সেটা আমি অর্জন করেছিলাম। অর্থাৎ এইগুলোতে থাকার কারণে আমি স্কুল ক্যাপ্টেন ছিলাম। জীবনে আমার মনে পড়ে না যে কোনো দিন আমি কোনো একদিন স্কুল বন্ধ দিয়েছি। এবং এমনও সময় গেছে যে স্কুলে হয়তো একটু খারাপ লাগছে, ছুটি নিয়ে যেতে পারি, জীবনে কোনোদিন ছুটি নিয়ে যাইনি। এগুলো আমার একটা ছিল যে ভালো থাকার এবং নিজেকে নিজে সমালোচনা করতাম, নিজেকে সেইভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধের পরে তো ধরেন অনেক যুবক, অনেক তরুণ হারিয়ে গেছে। আমাদেরও যে সমস্ত সুযোগ ছিল সে সময় হয়তো নষ্ট হয়ে যেতে পারতাম, খারাপ হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহর রহমত, অশেষ কৃপায় নিজেকে ধরে রাখতে সক্ষম হয়েছি। লোভ, লালসা, ব্যক্তিগত চাওয়া পাওয়া, এগুলো খুব একটা আমাকে কখনো গ্রাস করতে পারে নাই। সামাজিক মূল্যবোধ, সামাজিক চাওয়াটাই আমার কাছে সবসময় সবচেয়ে বড় হিসাবে প্রাধান্য পেয়েছে। দারুণ দারুণ দারুণ। আপনাকে যদি বলি যে আপনি ঢাকাকে কিরকম দেখতে চান, বা শুধু ঢাকাকে কেন, বাংলাদেশের জন্য আপনার স্বপ্নটা কি? বাংলাদেশ তো আছে, তো এই মুহূর্তে আমি ঢাকাকে আচ্ছা, ঢাকাটাই বলেন। ঢাকাটা যেটা চাই, যে ঢাকার ঐতিহ্যটাকে আমি ফিরে আনতে চাই, এবং বিশেষ করে পুরনো ঢাকাটাকে একটা সুন্দর ঢাকা হিসাবে সাজাতে চাই। এখানে সুন্দর বাতি থাকবে, ফ্লাইওভার থাকবে, এবং এখানে নাগরিক জীবনটা সুন্দর হবে, পরিচ্ছন্ন ঢাকা হবে, এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকজন দেখতে আসবে, তাই না? আজকে যা দেখেন বুড়িগঙ্গা আজকে কোথায় কি হয়ে গেছে, এই বুড়িগঙ্গাটাকে ফিরে আনতে হবে। বুড়িগঙ্গার নাব্যতা তো আছেই, পানিগুলোকে দূষণমুক্ত করতে হবে, এবং যেটা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আছে, সেই গাবতলী থেকে শুরু করে সদরঘাট হয়ে একদম পর্যন্ত যাবে, এটা নদীর পাশটা। এটা আমরা রাস্তা দারুণ হবে, এটা এদিক দিয়ে আপনার সাইকেল করতে পারবেন, বেড়াতে পারবেন, এবং সুন্দর হবে। যদি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন যে ভালো লাগছে যে এরকম হবে। ইনশাআল্লাহ দোয়া করেন, যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সুস্থভাবে দেশ পরিচালনা করতে পারেন, এবং আল্লাহ যদি তার উপরই হয়, অবশ্যই তার সাথে আমরা সহযোগিতা করে ইনশাআল্লাহ। আমার তো স্বপ্ন যে ঢাকাটাকে সুন্দর করতে হবে। অবশ্যই আমরাও সেই স্বপ্ন দেখি যে আমাদের প্রাণের শহর ঢাকা অনেক সুন্দর হবে, আমরা সবাই অনেক গর্ব করব ঢাকাকে নিয়ে। ভাইয়া, আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে এত আপনার মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এবং ঢাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই, এবং শুধু একটা কথাই বলবো, এই ঢাকা আপনার ঢাকা, এই ঢাকা আমার ঢাকা, জি, আমরাই পারি ঢাকাকে বদলে দিতে।